ধর্ষণ মামলার তদন্ত 15 এবং বিচার 90 দিনে শেষ করতে হবে, আইন সংশোধন করতে যাচ্ছে সরকার। নারী নির্যাতন ও ধর্ষণের বিচার দাবিতে সারা দেশে শিক্ষার্থীদের বিক্ষোভ, জড়িতদের সর্বোচ্চ সাজা দাবি। নাবিল গ্রুপের 98 কোটি টাকা, সামিট গ্রুপের 191 ব্যাংক হিসাব জব্দের আদেশ, দুর্নীতি অর্থ পাচারের অভিযোগ। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। স্বাগত জানাচ্ছি বিরতিহীন সংবাদ 9টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি মাহমুদা মৌমিতা। শিরোনামের পর চলে যাচ্ছে পুরো খবরে। ধর্ষণ মামলার তদন্ত 15 দিনে এবং 90 দিনে বিচার শেষ করতে হবে, এই বিষয়ে বিদ্যমান আইন সংশোধন করতে যাচ্ছে সরকার। এদিকে মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর হতে যাচ্ছে সরকার। রোববার আলাদা ব্রিফিংয়ে এসব তথ্য জানান আইন উপদেষ্টা এবং তথ্য উপদেষ্টা। রাজধানী সহ সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। চুরি, ছিনতাই, ডাকাতির সাথে বেড়েছে নারীর প্রতি সহিংসতা। এসব ঘটনায় বিক্ষোভ হচ্ছে সারা দেশে। রোববার সচিবালয়ে আইন উপদেষ্টা জানান, ধর্ষণ মামলা তদন্ত 15 দিনে এবং বিচার 90 দিনে শেষ করার বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন হচ্ছে। ধর্ষণের মামলা 15 দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে এবং ধর্ষণের মামলা যদি 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন নাও হয়, এই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না। আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আমাদের অনেক ব্যর্থতা আছে, কিন্তু আমরা উত্তরোত্তর চেষ্টা করি এবং আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আরও কঠোর হব, আরও সজাগ হব, আরও কোঅর্ডিনেটেড ওয়েতে আমরা কাজ করব। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে কোথাও নারীর প্রতি সহিংসতা বা ধর্ষণের মতো ঘটনা ঘটে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। কোনো সহিংসতা বা ধর্ষণের মতো ঘটনা ঘটে তাদের সম্পূর্ণভাবে আইনের আওতায় নিয়ে আসা হবে, তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। বাংলাদেশে ধর্ষণের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। তথ্য উপদেষ্টা বলেন, এখন থেকে যে কোনো ধরনের মব জাস্টিসের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে সরকার। যেই অপরাধী হন না কেন, এটা কোনো জাতপাত, ধর্ম, বর্ণ দেখা হবে না, লিঙ্গও দেখা হবে না, নারী কি পুরুষ, যিনি অপরাধ করেন না কেন, যিনি মব জাস্টিস করেন না কেন, তিনি ধর্মীয় হন, নিধার্মিক হন, ধার্মিক হন, যেই হন না কেন, তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে আজকে থেকে সিদ্ধান্ত নিয়েছি। গত 7 মাসে সংঘটিত মব ভায়োলেন্সের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তথ্য উপদেষ্টা। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারী নির্যাতন ও শিশু ধর্ষণের প্রতিবাদ এবং ন্যায় বিচার দাবিতে সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ঢাকা মেডিকেল সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। সমাবেশে অগ্রাধিকার ভিত্তিতে ধর্ষণের বিচার নিশ্চিতের দাবি জানানো হয়। বেলা 11:30টার দিকে অপরাজেয় বাংলার পাদদেশে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের ব্যানারে শুরু হয় প্রতিবাদ সমাবেশ। অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। নারী নিপীড়নকারীদের বিচার হচ্ছে না বলেই বাড়ছে সহিংসতা, আইন শৃঙ্খলা বাহিনী ও আইনি ব্যবস্থার দুর্বলতা তুলে ধরেন বক্তারা। আমরা যেটা দেখছি যে দুর্বলকে আঘাত করা হচ্ছে, নারী পুরুষ নির্বিশেষে। যারা অপরাধের শিকার ভিকটিম, তাদেরকে দায়ী করার জন্য তাদের উপরে দোষ আরোপ করার চেষ্টা। জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের অঙ্গীকার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি শিক্ষকদের। একই সাথে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান তারা। নারীর উপরে নির্যাতন, অন্যান্য লিঙ্গের উপরে নির্যাতন, দুর্বলের উপরে নির্যাতন, এগুলি রুখে দাঁড়ালে ঠেকানো যায়। রাজপথ ছাড়ি নাই, আমরা পথে থাকবো, আমরা সবাই পথে থাকবো যতদিন পর্যন্ত যে জন্য এই নতুন বাংলাদেশ তৈরি হয়েছে তার সেই বাস্তবায়িত না হবে। এ সময় ক্যাম্পাসে ইংরেজি, অর্থনীতি বিভাগ সহ বেশ কিছু বিভাগ প্রতিবাদ মিছিল ও সমাবেশ করে। ওনারা তো শুধু উপদেষ্টা না, ওনারা তো এই দেশের নারীদের প্রতিভূ হিসাবেই আমরা মনে করেছি। আমরা এই ধর্ষকদের অতি দ্রুত যথোপযুক্ত শাস্তি দাবি করছি। দুপুরে বুয়েটের শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে ধর্ষণের বিচারের দাবি করেন শিক্ষার্থীরা। প্রশাসনের এই উদাসীনতা ও বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে।
আইনি সহায়তা ও বিচারের প্রক্রিয়া নারী বান্ধব করে তুলতে হবে। একই দাবিতে 12টার দিকে টিএসসিতে প্রতিবাদ সমাবেশ করে চিকিৎসক ঐক্য পরিষদ। এতে অংশ নেন চিকিৎসক, নার্স ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। ফাঁসির দাবিতে যে আলটিমেটাম দেওয়া হয়েছে আমরা তার সাথে একাত্মতা প্রকাশ করছি। এর আগে সকালে মিরপুরে নারীর প্রতি সাম্প্রতিক সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ করে বিউপির শিক্ষার্থীরা। অপরাধী সেই পরিচয় যাতে তার থাকে সেভাবে করে তাকে। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাগুরায় শিশু ধর্ষণের মামলাটির বিচার 6 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি শিশুটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে 24 ঘন্টার মধ্যে সরাতে বিটিআরসিকে আদেশ দেওয়া হয়েছে। এছাড়া শিশুর পরিবারের সার্বিক সহযোগিতার জন্য কর্মকর্তা নিয়োগ দিতে সমাজ সেবা অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি ফারা মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছেন। ধর্ষণের বিচার দাবিতে তোলপাড় সারা দেশ। এর মধ্যেই রোববার উচ্চ আদালতে উঠল বিষয়টি। জনস্বার্থে পুরো বিষয়টি আদালতের নজরে আনেন বেশ কয়েকজন আইনজীবী। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে বেশ কটি আদেশ দেন বিভিন্ন দপ্তরকে। নারী ও শিশু নির্যাতন আইন অনুযায়ী 180 দিনের মধ্যে এই মামলার বিচার শেষ করার নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া শিশুটির বড় বোন সহ পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে বলেছে হাইকোর্ট। শিশু নির্যাতন দমন আইনের ধারা 14-র ভিতরে কিন্তু এটা একটা অফেন্স, যে রেপ ভিকটিমের নেম আইডেন্টিটি ডিসক্লোজ করা যাবে না। সেটা বাস্তবায়নের জন্যই বিটিআরসি আর ল এনফোর্সমেন্ট এজেন্সির উপরে ডাইরেকশন দেওয়া আছে যাতে করে এটাকে রিমুভ করে দেওয়া হয়। এর পাশাপাশি মাননীয় আদালত বলেছেন 2 জন ওয়েলফেয়ার অফিসারকে নিয়োগ দিতে 24 ঘন্টার মধ্যে, যাতে করে তাদের অবস্থা, তাদের ওয়েলফেয়ার এবং তাদের সিকিউরিটির ইস্যুটা দেখভাল করা যায়। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শিশুটির পরিবারকে বিনা খরচে সকল আইনি সহায়তা দিতে মাগুরায় আইনজীবীদের টিম গঠন করেছে বিএনপি। গ্রেফতারকৃত যারা আসামি আছেন এবং এই আসামিদের বিচারের জন্য তথা এই ভিকটিমের মা যে মামলা দায়ের করেছেন সেই মামলা পরিচালনা করার জন্য এই আইনজীবী প্যানেল বিএনপির পক্ষ থেকে কাজ করবেন। এছাড়া আইন অমান্য করে শিশুটি ও তার পরিবারের ছবি যারা ছড়িয়েছে তাদেরও চিহ্নিত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধর্ষণের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এই নিয়ে আরো জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছে সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, কারা এই মুহূর্তে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন? তারা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কেউ আছে কিনা? সার্বিকভাবে তারা কি দাবি করছেন? আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী শিক্ষার্থীরা তারা ব্যানার হাতে নিয়ে বিক্ষোভে নেমেছেন এবং কারো কারো হাতে আমরা মশাল দেখতে পাচ্ছি। আপনারা জানেন যে আজকে সারাদিন ব্যাপী বেশ কিছু বিশ্ববিদ্যালয় সকাল থেকেই তারা নানান কর্মসূচি দিয়েছে। গতকাল ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে এবং সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিক্ষিপ্ত আরও কিছু জায়গায় আসলে এই ধর্ষণের বিচারের দাবিতে বেশ আসলে একটা রোল উঠেছে। সেটিরই একটি পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে এখন আসলে অনেক লম্বা একটি মিছিল আমরা দেখতে পাচ্ছি। ছাত্রছাত্রীরা তাদের হাতে মশাল রয়েছে, তারা ব্যানার নিয়ে মিছিল করছেন। আমরা সেটি দেখবার চেষ্টা করছিলাম, জানবার চেষ্টা করছিলাম। সহকর্মী আরাফাতুর রহমান সঙ্গে আছেন, আমরা তার সাথে একটু সংযুক্ত হওয়ার চেষ্টা করি। আরাফাত, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আছি। এখানে আসলে ছাত্রীদের যে মিছিল, যে মশাল মিছিল, সেই মশাল মিছিল থেকে এখানে মশাল মিছিল শেষ করে ছাত্রীরা এখানে আসলে একটি সমাবেশের ভিতর আছেন। জি আরাফাত, শুনতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটু আগে অর্থাৎ 8টার পরবর্তী সময় এখানে একটি বুয়েটের শিক্ষার্থীদের একটি মিছিল এসেছিল। বুয়েটের শিক্ষার্থীদের একটি সমাবেশ হয়েছিল। সেখানে বুয়েটের শিক্ষার্থীরা এই যে আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে এখানে যেই ধর্ষণের দেশব্যাপী যে ধর্ষণের যেই
ধর্ষণের যে প্রতিবাদ সেই প্রতিবাদ করেছিলেন এবং এরপরে একটি মিছিল এখানে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রদক্ষিণ করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে এসে শাহবাগ ঘুরে এসে জানতে চাই এখানে কি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই রয়েছেন নাকি আরো অন্যান্য বিশ্ববিদ্যালয় বা কলেজগুলো সম্পৃক্ত হয়েছে এখানে? না, আমরা এখানে যতটুকু দেখেছি 8টার পরবর্তী সময় থেকে বুয়েটের কিছু শিক্ষার্থী ছিলেন, তারা যখন ছিলেন তারা এখানে কিছুক্ষণ স্লোগান এবং কথা বলে তারা বুয়েটের আরেকটি মিছিল নিয়ে বুয়েটের দিকে চলে গেছেন। এখন যারা আছেন তাদের দু একজনের সাথে আমরা কথা বলে দেখেছি, তারা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং মশাল মিছিল করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই। এখানে আমরা অন্যান্য সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আপনার সাথে একটু সংযুক্ত করে জানতে চাই, আজকে আদালত আদেশ দিয়েছে 180 দিনের মধ্যে বিচার করতে হবে এবং সেই পাশাপাশি উপদেষ্টা এবং তথ্য উপদেষ্টা, আইন উপদেষ্টা তারা বলেছেন যে 15 দিনের মধ্যে তদন্ত কমপ্লিট করতে হবে এবং 90 দিনের মধ্যে বিচার করার জন্য আসলে সেটা আইনটি সংশোধন করা হচ্ছে। সেক্ষেত্রে আসলে এইটি জানবার পরও শিক্ষার্থীরা তাদের কোনো বক্তব্য দিয়েছেন কিনা? আসলে আমি আপনার প্রশ্নটি বুঝতে পারিনি। যতটুকু বুঝতে পেরেছি যে 15 দিনের ভিতরে যে কথা বলা হচ্ছিল, যে বিচারের বিষয়ে যে বলা হচ্ছিল, এখানে ছাত্রীদের যে একটি দাবি আমরা শুনতে পেরেছি বা জানতে পেরেছি, তারা একটি দাবি দিয়েছেন এখানে যে ধর্ষণের বিচার না হওয়া পর্যন্ত তারা ক্লাস এবং পরীক্ষা বর্জনের একটি ঘোষণা দিয়েছেন। আপনি জানেন যে বিশ্ববিদ্যালয়ে রমজান এবং রমজানের কারণে বা ঈদের কারণে কিন্তু বন্ধ রয়েছে, কিন্তু তারা একটি ঘোষণা দিয়েছিলেন একটু আগে যে তারা পরীক্ষা এবং ক্লাস বর্জন করবেন। আমরা এখন এখানে সেটাই জানতে চাচ্ছি, 24 ঘন্টার আলটিমেটাম তারা দিয়েছিলেন, আজকে হাইকোর্ট বলেছে 6 মাসের মধ্যে বিচার করতে হবে, আর আইন উপদেষ্টা বলেছেন 15 দিনের মধ্যে তদন্ত এবং 90 দিনের মধ্যে বিচার হবে। সেটার প্রেক্ষিতে তারা এখন কি বলছেন? আমি কোনো কারণে হয়তো মোবাইল সংযোগের কারণে আপনার প্রশ্নটি বুঝতে পারিনি। আমাদের সহকর্মী আরাফাতের সংযোগটি আসলে পরিষ্কার ছিল না বলে আমরা পুরোপুরি শুনতে পাইনি। নিশ্চয়ই পরবর্তীতে আপনাকে এই প্রসঙ্গে আপনাদেরকে আমরা আপডেট দিতে পারবো। চলে যাচ্ছি পরের খবরে। নারী অধিকার প্রতিষ্ঠায় নারী অবমাননার অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াইয়ে নামার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা। সকালে রাজধানীতে গণ অভ্যুত্থান থেকে বৃহত্তর রাজনৈতিক অংশগ্রহণ শীর্ষক আলোচনায় এই আহ্বান জানানো হয়। এ সময় শিক্ষা ব্যবস্থার পরিবর্তন, অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত এবং রাজনীতি সহ সব ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর তাগিদ দেন তারা। ঢাকাস্থ নরওয়ে দূতাবাসের সহায়তায় গুলশানে আয়োজিত গোলটেবিল বৈঠকে অংশ নেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার নারী। উপস্থিত ছিলেন বিভিন্ন সংস্থায় কর্মরত কয়েকজন বিদেশি নারী এবং কয়েকজন পুরুষ প্রতিনিধিও। এখন শ্রমবাজারে মেয়েদের অংশগ্রহণ বাড়ছে। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর রওনক জাহান উদ্বোধনী বক্তব্যে নারী অধিকারের অতীত, বর্তমান ও চ্যালেঞ্জ বিষয়ে কথা বলেন। বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ বলেন, নারী অধিকারের বিষয়টি এখনো সত্যিকারের স্বীকৃতি পায়নি। নারী অধিকার আদায়ে শিক্ষা ব্যবস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের পরিবর্তন সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মত দেন একজন তরুণ নারী অধিকার কর্মী। আমাদের শিক্ষা ব্যবস্থার একেবারেই ভগ্নদশা। আপনারা যদি চান মেয়েরা সামনে এগিয়ে আসুক, কথা বলুক এবং রাজনীতিতে সক্রিয় হোক, তাহলে শিক্ষা ব্যবস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ঠেলে সাজাতে হবে। শহরাঞ্চলের মেয়েদের কাছে যাওয়ার চেয়ে বরং মফস্বলের মেয়েদের কাছে যেতে হবে তাদের কথা শোনার জন্য, যারা মূলত আরো বেশি নারীবাদী। You need to go to the rural areas and talk to the actual, and women are more feminist than. সমাপনী বক্তব্যে নারী অবমাননার অপসংস্কৃতি বন্ধে সর্বাত্মক লড়াইয়ে অংশ নিতে নারীদের প্রতি আহ্বান জানান ডক্টর রওনক জাহান। যখন এই কনভারসেশনটা সামনে এসেই গেছে, কালচার ওয়ারটা, এখন আমি বলবো যে মেয়েদেরকে এটাতে এঙ্গেজড হতেই হবে। কারণ এখন যদি এই কালচার ওয়ারের মধ্যে মেয়েরা যদি এঙ্গেজ না হয়, তাহলে দারুণভাবে একটা ব্যাকল্যাশে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা সত্যি আছে। এবং যেহেতু সেই আশঙ্কাটা আছে এবং সেইখানে তখন
নারীদের অবস্থা আরও বেশি নাজুক হয়ে পড়বে। এবং আমি বলবো যে আমাদেরকে এটার জন্য অত্যন্ত আগের থেকেই স্ট্র্যাটেজি এবং আগের থেকেই প্রিপেয়ার্ড হয়ে থাকতে হবে। দেশে নারী নির্যাতনের ঘটনা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ ও ক্ষোভ জানিয়ে দ্রুত প্রতিকারের দাবি জানান আলোচকেরা। বলেন, গোলটেবিল বৈঠক নয়, নারী অধিকার প্রতিষ্ঠায় সর্বস্তরে জনমত গঠন করতে হবে। Shall I be able to counter the male part of শাহাদাত the স্বপন, ইন্ডিপেন্ডেন্ট society? নিউজ, ঢাকা। And secondly, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হয়রানিতে অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। রোববার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। হয়রানির ঘটনায় এরই মধ্যে আসিফ অর্ণবকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত চলছে বলেও জানান উপাচার্য। গত 6 মাসে হলগুলো থেকে গণরুম প্রথা বিলুপ্ত করা হয়েছে। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের মর্যাদা রক্ষায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জুলাই গণ অভ্যুত্থান কর্নার এবং জুলাই স্মৃতি সংগ্রহশালা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব ছাত্রীকে হলে সিট দেওয়া সম্ভব হচ্ছে না, তাদের ন্যায্যতা ও চাহিদার ভিত্তিতে প্রতি মাসে 3000 টাকা দেয়া হবে বলেও জানান উপাচার্য। ক্যাম্পাস নিরাপদ রাখতে রোজার পর যানবাহন চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি ভবঘুরে উচ্ছেদে অভিযান চালানোর কথা জানান তিনি। পুলিশের সাথে আমরা পূর্ণ সহযোগিতা করছি মামলার জন্য। পুলিশের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। এই বিষয়ে আমাদের অবস্থান খুব পরিষ্কার। ব্যক্তি এবং প্রতিষ্ঠান উভয় পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে যে আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে যতটুকু করণীয় নারীর প্রতি সহিংসতার বিষয়ে আমরা পূর্ণ পদক্ষেপ নেব। ভারতে বসে শেখ হাসিনা এবং তার মিত্ররা দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। রোববার রাজধানীতে এক ইফতার অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এই বছরের শেষ দিকে নির্বাচন করার প্রধান উপদেষ্টার আশ্বাসের কথা স্মরণ করিয়ে তিনি বলেন, বিএনপি একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং সফল নির্বাচনের অপেক্ষা করছে। মেজর হাফিজ আরও বলেন, নির্বাচনের মাধ্যমে দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা দূর হতে পারে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যরা বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। প্রতিবেশী দেশটি বাংলাদেশের শান্তি চায় না বলেও মন্তব্য করেন হাফিজউদ্দিন আহমেদ। স্বৈরাচারের দোসরেরা তাদের দুর্নীতির অর্থ দেশকে অস্থিতিশীল করার কাজে ব্যয় করছে বলেও অভিযোগ করেন তিনি। ভারতে বসে বসে তিনি বাংলাদেশকে কিভাবে ধ্বংস করা যায় সেই পরিকল্পনা চালিয়ে যাচ্ছেন। বহু তাদের অবৈধ অর্থ এবং তাদের আরো সাহায্যকারী দেশ আছে, তারাও তাদেরকে নানাভাবে অর্থবিত্ত যোগান দেয়। এটি দিয়ে বাংলাদেশকে ধ্বংস করার জন্য শেখ হাসিনা এখন উঠে পড়ে লেগেছে। প্রতারণা, ঘুষ, দুর্নীতি এবং অর্থ পাচারের অভিযোগে নাবিল গ্রুপের 98 কোটি টাকা এবং 59 একর জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। অর্থ পাচারের অভিযোগে সামিট গ্রুপের 191টি ব্যাংক হিসাব জব্দ হয়েছে। এছাড়া ন্যাশনাল ব্যাংক, নাসা গ্রুপ এবং সাবেক ভূমিমন্ত্রীর সম্পদ জব্দের আদেশ দেওয়া হয়েছে। রোববার ঢাকা মহানগর বিশেষ সিনিয়র জজ জাকির হোসেন গালিব এসব আদেশ দেন। নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আমিনুল ইসলাম তার পরিবারের সদস্য ও সম্পর্কিত প্রতিষ্ঠানের নামে প্রতারণা ও ঘুষ দুর্নীতির মাধ্যমে ঋণ আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে। অনুসন্ধানে তাদের নামে কিছু ব্যাংক হিসাবের তথ্য পাওয়া গেছে। দুদকের আবেদনের প্রেক্ষিতে ব্যাংকে জমা 98 কোটি টাকা ও 59 একর জমি জব্দের আদেশ দেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ফ্রিজ হওয়া সামিট গ্রুপের 191টি ব্যাংক হিসাবে 41,74,760 টাকা জব্দ করা হয়েছে। আবেদনে বলা হয়, এসব হিসাবে থাকা অর্থের পরিমাণ অস্বাভাবিক। এদিকে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান জয়নুল হক শিকদার ও তার পরিবারের সদস্যদের 42টি বিও অ্যাকাউন্ট জব্দের আদেশ দিয়েছেন আদালত। জয়নুল হক শিকদার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আমানতের অর্থ লোপাট সহ ঘুষ নিয়ে ঋণ দেয়া ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে। বিদেশে নাসা গ্রুপের মালিক নজরুল ইসলাম মজুমদারের নামে থাকা সম্পদ ক্রোকের আদেশ দেন আদালত। এর মধ্যে যুক্তরাজ্যে 5টি বাড়ি রয়েছে। এছাড়া আইল অফ ম্যানে একটি ও যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে একটি বাড়ি রয়েছে। 16 ফেব্রুয়ারি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুদক। এদিকে দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী,
তার সহযোগী 23টি কোম্পানির 102 কোটি 85 লাখ টাকার শেয়ার অবরুদ্ধ এবং চট্টগ্রামের আনোয়ারায় 957 বিঘা জমি জব্দের আদেশ দিয়েছে আদালত। এসব সম্পত্তির মালিকানা হস্তান্তরের চেষ্টা চলছে বলে জানায় দুদক। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গ্যাস অনুসন্ধানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে সরকার। কূপ খননের জন্য চলতি বছরেই আরেকটি রিগ কেনা হবে। এই জন্য পেট্রোবাংলা থেকে পাঠানো প্রকল্প প্রস্তাবের প্রাথমিক মূল্যায়ন করেছে জ্বালানি বিভাগ। বিশেষজ্ঞরা বলছেন, গ্যাসের চাহিদা মেটাতে কূপ খনন এবং উত্তোলন বাড়াতে অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। এলএনজি আমদানিতে আরও 2 ভাসমান টার্মিনাল স্থাপনের কার্যক্রম থমকে গেছে। তাই শিল্প, বিদ্যুৎ সহ বিভিন্ন খাতে গ্যাসের ঘাটতি কমাতে স্থানীয় উত্তোলন বাড়ানোর বিকল্প নেই। চলতি বছরের মধ্যে নতুন সংস্কার সহ মোট 50 কূপ খননের লক্ষ্য ছিল সরকারের। 16 কূপ খনন শেষ হয় গত বছর। চলতি বছর 34টির মধ্যে 11টি খনন করার কথা রাষ্ট্রীয় তেল গ্যাস অনুসন্ধানী প্রতিষ্ঠান বাপেক্সের। আমরা দেশীয় যে আমাদের কোম্পানি আছে বাপেক্স, এটাকে আমরা সর্বোচ্চ গতিশীল করার জন্য চেষ্টা করছি। এখন 5টা রিগ আছে, আরও একটা রিগ আমরা যুক্ত করতে যাচ্ছি। আমরা ডিপিপি অলরেডি পাঠিয়েছি। বিভাগীয় মূল্যায়ন কমিটি একটা কমিটি আছে জ্বালানি বিভাগে। বাপেক্সের একটি কূপ খননে গড়ে খরচ 100 কোটির নিচে। অন্যদিকে বিদেশি কোম্পানি দিয়ে খননে ব্যয় হয় 180 থেকে 200 কোটি টাকা। গ্যাস কূপ খনন ও আবিষ্কারে যথেষ্ট সফলতা থাকলেও বাপেক্স অবহেলিত ছিল বলে মত বিশ্লেষকদের। থেকে গ্যাস কূপ খনন এগুলোর জন্য অনুমোদন, এই কাজগুলোকে সর্বোচ্চ প্রাধিকার দিয়ে এই কাজগুলোকে নিয়ে যাওয়া দরকার। এই প্রেক্ষাপটে যদি নতুন করে সরকারকে রিগ কেনার প্রয়োজন পড়ে অথবা রিগ যদি সরকার ভাড়ায় নিয়ে আসতে পারেন দীর্ঘমেয়াদী চুক্তিতে, সেই বিষয়গুলো সরকার এখানে বিবেচনা করতে পারেন। কেননা আমাদের দীর্ঘমেয়াদে গ্যাসের সাপ্লাই অনেক বেশি প্রয়োজন রয়েছে। গত 1.5 বছরে কূপ খননে 250 মিলিয়ন ঘনফুট উত্তোলনযোগ্য গ্যাস মিললেও পাইপলাইনের অভাবে 100 মিলিয়ন ব্যবহারে আসছে না। অর্থনীতির স্বার্থে এ খাতেও দ্রুত বিনিয়োগ জরুরি বলে মত পর্যবেক্ষকদের। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সশস্ত্র বাহিনীর 8টি স্থাপনার নাম বদল হয়েছে, আরও 16টি নতুন নাম প্রস্তাব করা হয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের সদস্য এবং আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা সশস্ত্র বাহিনীর 8টি সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম বদলে দেওয়া হয়েছে। এ বিষয়ে বিকেলে প্রজ্ঞাপন জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে নৌবাহিনীর 3টি, বিমান বাহিনীর 3টি, সামরিক বাহিনী কমান্ড এবং স্টাফ কলেজের 1টি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের 1টি সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনা রয়েছে। তার মধ্যে রয়েছে চট্টগ্রামে বানৌজা, বঙ্গবন্ধুর নাম হয়েছে বানৌজা খালিদ বিন ওয়ালিদ, কক্সবাজারের বানৌজা শেখ হাসিনার নাম হয়েছে বানৌজা পেকুয়া, যশোরে বিএএফ একাডেমিতে বিএফএ বঙ্গবন্ধু কমপ্লেক্সের নাম হয়েছে বিএএফএ কমপ্লেক্স। এছাড়া সেনাবাহিনীর 16টি সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম পরিবর্তন করার জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। চলে যাচ্ছে পরের খবরে। সুনামগঞ্জের দিরাই উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে 2 পক্ষের সংঘর্ষে 3 জন গুলিবিদ্ধ সহ উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়েছে। বেলা 12টা থেকে সংঘর্ষ শুরু হয়ে চলে 2টা পর্যন্ত। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, জেলার দিরাই উপজেলার রণভূমি গ্রামের পতিত জমির মালিকানা নিয়ে গ্রামের বাসিন্দাদের সঙ্গে সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান এবং আশিক মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই নিয়ে বেলা 12টার দিকে তাদের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র নিয়ে একে অন্যের উপর হামলা করে। এই সময় প্রতিপক্ষের গুলিতে 3 জন গুলিবিদ্ধ সহ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়। আহতদের উদ্ধার করে দিরাই স্বাস্থ্য কমপ্লেক্স এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর এই ছিল বিরতির সংবাদ রাত 9টায় বাংলাদেশে। আর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।